এর পেছনে বিজেপি আছে, উস্কানিমূলক কাজগুলো দেওয়া যাতে মুসলিম ভোটটা ভাগ হয় এবং তাতে তৃণমূলের অসুবিধা হয়। কিছু ক্ষেত্রে বামেরাও আছে, কংগ্রেসও আছে, সবাই এরা বার খাওয়াচ্ছে। একটাই কথা যেটা বাংলায় আমরা বলি, বার খাওয়ানো, ওই বার খাওয়াচ্ছে। নয়তো একদিনে ওই টাকা হয়ে গেল, ওই টাকা আগে থেকেই জমানো ছিল, সেগুলো দেখানো হয়েছে, ওসব বলে বলে লাভ নেই। পার্থ চ্যাটার্জির পরে বোধহয় ওই টাকা আমি দেখতে পেলাম, তো আবার টাকার মেশিন এসছে, পার্থ চ্যাটার্জির বাড়িতে বা বান্ধবীর বাড়িতে ছিল। কিন্তু ঠিক একটা বিতর্কিত নাম নিয়ে কোনো প্রশ্ন ছিল না, বাবরি মসজিদ বানাবেন কেন, হিন্দুদের ধ্বংস করবো, এরকম একটা ইনফ্লামেটরি স্টেটমেন্ট উনি দিয়েছিলেন, তখনই ওনাকে জেলে পুরে দেওয়া উচিত ছিল। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস। ইতিমধ্যে আপনারা তো জানেন যে বঙ্গ রাজনীতিতে কার্যত তোলপাড় ফেলে দিয়েছেন হুমায়ুন কবির। 6 তারিখে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, 22 তারিখে নতুন দল আনবেন বলছেন। রাজ্য রাজনীতিতে এখন একটা প্রশ্ন খুব বারবার করে আসছে যে হুমায়ুন কবির যে বলছেন হেলিকপ্টার নিয়ে তিনি প্রচার করবেন, 100টা প্রার্থী দেবেন, এত আয়োজন, এর পিছনে তাহলে কে রয়েছে, বিজেপি নাকি তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নের উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করছি। আপনাকে ওঙ্কারে প্রথম স্বাগত। নমস্কার, ধন্যবাদ। কেমন আছেন? আমি ভালো আছি, জয় বাঙালি। এবারে আপনার কাছে জানতে চাইছি, এই প্রশ্নটা বারবার করে উঠছে যে হুমায়ুন কবির বলছে হেলিকপ্টার নিয়ে প্রচার করবেন, 100টা তিনি প্রার্থী দেবেন, তৃণমূল কংগ্রেসকে টলিয়ে দেবেন, এর পিছনে তৃণমূল না বিজেপি, কে থাকতে পারে বলে? তো বলতে অসুবিধাটা কোথায়? বলতে আমিও বলতে পারি, কালকে আমি ভিক্টোরিয়া কিনে নেবো, পরশু দিন আমি ইন্ডিয়ান মিউজিয়াম কিনে নেবো, তাও প্রচুর লোক আমরা করব, আমিও একটা দল করব, মুখ্যমন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব, এরপরে এরকম তো বলতে তো অসুবিধা নেই। মুখের ওপর তো লাগাম নেই, সেই বেলাগামভাবে বলে যাচ্ছেন উনি, আর সেগুলো আমরা শুনছি। আর সবথেকে অবাক হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া সেগুলো দেখাচ্ছে। একটা স্নলি গস্টার, একটা ইংলিশে একটা কথা বলে স্নলি গস্টার, তো এই স্নলি গস্টারকে দিয়ে আমার এত একে পাবলিসাইজ করার মতো লোক হুমায়ুন কবির নয়। সেই হুমায়ুন কবিরকে এত পাবলিসিটি পাওয়ার মতন যোগ্যতা ওনার নেই। কোন মুর্শিদাবাদে কোন একটা জায়গায় আছেন, উল্টো পাল্টা কমেন্ট করেন মাঝে মাঝে, আর মিডিয়াও সেগুলো খায়। এখন মিডিয়ার ফেভারিট হয়ে যাচ্ছে অনুব্রত মণ্ডল, হুমায়ুন কবির, এরপরে শাহজাহান যদি রাজনীতিতে নামতো। তো মুশকিলটা হচ্ছে অনেক বেটার এলিমেন্ট পলিটিক্সে আছে, যাদেরকে নিয়ে আমরা আলোচনা করতে পারি, যাদের কথা আমরা বলতে পারি, কিন্তু আমরা সেখানে এমন লোককে নিয়ে আলোচনা করছি যারা এইটা পাওয়ার যোগ্য রাখে না। কিন্তু মিডিয়ার কী অবস্থা হয়েছে আমি জানি না, খুব শোচনীয় অবস্থা হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আর হুমায়ুন কবির মুখে বলতে আমি যা খুশি পারি, আমি বলতে পারি তো এই রাস্তাটা আমি কিনে নেবো কাল থেকে, রানী রাসমণি যেরকম গঙ্গার কিছুটা কিনে নিয়েছিলেন, তো আমিও বলতে পারি আমি এরকম লিজ নিয়ে নেবো। তো লিজ এটা বলতে তো আমি যা খুশি কালকে পারি। তো ঘটনাটা হচ্ছে, আমাকে একটা রাজনৈতিক ব্যক্তি হিসেবে রাজনীতির কথা যদি বলতে হয়, সেখানে শিক্ষা লাগে, সেখানে সভ্যতা লাগে, সেখানে সংস্কৃতি লাগে, যেটা আমি কোনোটাই দেখতে পাচ্ছি না। যা তা বলে যাচ্ছেন আর সেগুলো লোকে মানছেন। এবং এই হুমায়ুন কবির একসময় কিন্তু হিন্দুদের ধ্বংস করবো, এরকম একটা ইনফ্লামেটরি স্টেটমেন্ট উনি দিয়েছিলেন, তখনই ওনাকে জেলে পুরে দেওয়া উচিত ছিল। জেলে পুরতে পারেনি কেন সরকার, সেটাই হচ্ছে সবথেকে বড়। এখনও বলে যাচ্ছেন, এমন অনেক কথা বলেছেন যেগুলো ঠিক নয়, সমীচীন নয়, সংস্কৃতির পক্ষে, রাজনৈতিক সংস্কৃতির পক্ষে। পশ্চিমবঙ্গ এই রাজনীতিগুলো দেখেনি, কিন্তু এগুলো দেখছে। আর মসজিদ বানাক, মন্দির বানাক, দেখুন দুটোই পবিত্র জায়গা। গির্জা বানাক, সবাই, মসজিদ বানালে মুসলমানও খুশি হবে, মন্দির বানালে হিন্দুরাও খুশি হবে, গির্জা বানালে খ্রিস্টানরাও খুশি হবে, গুরুদ্বার বানালে শিখরাও খুশি হবে, বৌদ্ধ মন্দির বানালে বৌদ্ধরাও খুশি হবে। কিন্তু ঠিক একটা বিতর্কিত নাম নিয়ে কোনো প্রশ্ন ছিল না, বাবরি মসজিদ বানাবেন কেন, কেন বাবরি মসজিদ বানাবেন? 1992 সালে এরকম একটা ঘটনা, তাও ওখানে মন্দির হয়েছে, সেটা কিন্তু কোর্ট কিন্তু কোনো ডকুমেন্টস, কিছু ডকুমেন্টস যা পেয়েছে সবটাই কিন্তু বিভিন্ন লোকের কথাতে হয়েছে, আর একটা ইমোশনাল ব্যাপার ছিল। এই জায়গায় থেকে আমি একটা কথা বলবো, নতুন করে বিতর্ক উস্কানি দেওয়ার কোনো দরকার নেই, ছিল না, থাকবেও না। কিন্তু এটা হুমায়ুন কবিরের, আমি হুমায়ুন কবিরকে বড় রকম কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে দেখি না। মিডিয়া পেছনে আছে বলে, আর বিজেপি আছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। নয়তো একদিনে ওই টাকা হয়ে গেল। আপনি আমাকে বলুন, যেখান থেকে উনি বলছেন এত টাকা, প্রচুর টাকা, পার্থ চ্যাটার্জির পরে বোধহয় ওই টাকা আমি দেখতে পেলাম, তো আবার টাকার মেশিন এসছে, পার্থ চ্যাটার্জির বাড়িতে বা বান্ধবীর বাড়িতে ছিল মেশিন, তো সেই মেশিন দেখতে পেলাম।
তো সেই মেশিন দেখতে পেলাম আমি গিয়ে হুমায়ুন কবির এই টাকা এমনি এসে গেল, ওই টাকা আগে থেকেই জমানো ছিল, সেগুলো দেখানো হয়েছে। ওসব বলে লাভ নেই, পেছনে বিজেপির মতো দল আছে, তাই জন্য উনি এতটা মনে করছেন যে উনি বিশেষ কিছু করতে পারবেন। কিন্তু আমি এইটুকু আমার বাংলার মুসলমানদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি, তারা যথেষ্টই শিক্ষিত, তারা এই ভুল করবেন না, হুমায়ুন কবিরের ফাঁদে পা দেবেন না। এটা কিন্তু একটা ঘটনা। এত ভুল আমাদের, এত ছোট বা এত দুর্বল আমাদের মুসলমানদের ভাবার কোনো কারণ নেই। তারা বাঙালি মুসলমান, তারা যথেষ্টই শিক্ষিত, সভ্য এবং তাদের যথেষ্ট রুচি এবং সংস্কৃতি আছে। হুমায়ুন কবিরের ডাকে তারা সাড়া দিয়ে ভোট বাজারে ফাটাফাটি করে দেবে 135টা আসনে, কিচ্ছু হবে না, আপনাকে আমি বলে দিলাম। আচ্ছা, আপনার একটা বিষয় জানতে চাই, উনি বলছেন যে বাংলার মুসলমানদের জন্য একটা আলাদা রাজনৈতিক দল থাকা উচিত, কারণ তাদের বলার জন্য কেউ নেই। উনি যদি বলতেন বাঙালির জন্য একটা রাজনৈতিক দল থাকা উচিত, সেটা কিন্তু আরও কাজের হতো, কিন্তু এখানে উনি সেটা বলছেন না। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, তাহলে উনি বাঙালি মুসলমান করছেন না, এটা ইচ্ছাকৃত করছেন। এর পেছনে বিজেপি আছে, উস্কানিমূলক কাজগুলো দেওয়া যাতে মুসলিম ভোটটা ভাগ হয় এবং তাতে তৃণমূলের অসুবিধা হয়, এটাই একটাই কারণ। কারণ বিজেপি আর জায়গায় কিছু নেই, বিজেপির কোনো ইস্যু নেই। প্রথম কথা হচ্ছে হনুমান, গরু, এদের চিকেন প্যাটিস খাওয়া দলের, আর এখন আর কিছু নেই। এইসবই করতে পারবে, চিকেন প্যাটিস, গরিব একটা চিকেন প্যাটিস যে বিক্রি করছে তাকে ধরে মারো, এসআইআর নিয়ে অবাঙালি লোকগুলোকে নিয়ে এসো, কী সব মুরুগান গুরুগান কাউকে নিয়ে চলে আসছে অবজারভার হয়ে, যত অবাঙালির প্রবেশ হচ্ছে বাংলায়, যত ঘুটপেশি, মানে কী বলে ঘুটপেশিয়ানা কি একটা বলে, তো যত রকম ইনফিল্ট্রেটার অন্য রাজ্য থেকে আসছে বাংলায়, এটা তো ঘটনা। আমাদের বাঙালিদের কাছে এটা অপমান, এরা আসছে আর বাঙালিকে অপমান করছে। হুমায়ুন কবির যদি এটা বাঙালির কথা বলতেন লোকে মানত, কিন্তু হুমায়ুন কবির সেখানে মুসলমান ব্যাপারটা কিন্তু উস্কানি দিলেন, সেখানে কিন্তু এতে খুব একটা লাভবান হবে না। বাংলার মুসলমানরা, বাংলার হিন্দুরা ছুঁড়ে ফেলে দেবে, আমি এইটুকু বলতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদে দাঁড়িয়ে বঙ্কিম দা বলছেন, বাঙালি হিসেবে কীভাবে দেখেন? দেখুন, বাঙালি সংস্কৃতি হয়েও আমি কিন্তু শ্রী নরেন্দ্র মোদী হিসেবেই বলবো, ঠিক আছে? বাঙালিরা তাই বলে। এখন অনেকে না একটা গল্প দিচ্ছে মাস্টারদা, আরে মাস্টারদা সূর্য সেন বলা হতো, একসাথে বলা হয়, সূর্য সেনকে মাস্টারদা বলা হয়। এখন আমি দাঁড়িয়ে মাস্টারদা বললে কি নরেন্দ্র মোদী যদি ওদিন বক্তব্য রাখেন, জানেন কি না জানি না সূর্য সেন কী করেছিলেন, নরেন্দ্র মোদীর পক্ষে জানাটা একটু অসুবিধা, কারণ উনি তো কুমির নিয়ে খেলতেন, উনি এত শিক্ষিত লোক জানি না আছেন কি না। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে যে এই যে দুমাদ্দুম বলে দেওয়া, দা সবাইকে দা, নাম ধরে বলা উচিত, এরপরে নাম ধরে বলবে, এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি, ছোট লোকদের সংস্কৃতি, অশিক্ষিতদের সংস্কৃতি, একেবারে অসভ্য কতগুলো জঞ্জাল জমেছে কেন্দ্র সরকারে, আর এখানে বাংলায় কিছু দালাল জমেছে, জঞ্জাল, কতগুলো অবাঙালি রয়েছে, আর অসভ্য, মানে সংস্কৃতি তাদের কিছু নেই, তারা এই ভাষাগুলো বলছে। এরপর বলবে আজকে কি বলেছে রাজা রামমোহন রায়, আপনি তাও তো এখানে দাবা ব্যাপার আছে, দাদার ব্যাপার আছে। রাজা রামমোহন রায় তিনি ব্রিটিশদের দালাল ছিল, একটা ছোট লোক মন্ত্রী। কারণ বিজেপি একটা করে কি, বিজেপির কথা আপনি শুনে রাখুন, বিজেপি এক সময় ইউপিতে জেল মন্ত্রী ছিল যে সবথেকে বড় ক্রিমিনাল, কারণ জেলের ব্যাপারটা উনি জানতেন ভালো করে, কারণ মাঝে মাঝে উনি জেলে যেতেন। তো এবার অশিক্ষিত মন্ত্রীকে শিক্ষা দপ্তর দিয়েছেন পারমান নাকি, সে গিয়ে রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে দিল। এ কি অসভ্যের মতো কথাবার্তা, একেবারে জঞ্জাল, অসভ্য, অশিক্ষিত লোক, এদের নিয়ে মন্ত্রী বানিয়েছে। রাজা রামমোহন রায় না থাকলে উনি হতে পারতেন, হয়তো ওনার মাও সতীতে চলে যেত। তো ঘটনাচক্রে রাজা রামমোহন রায়ের কাজ, ঋষি বঙ্কিমচন্দ্রকে কতটা উনি জানেন আমি জানি না, কিন্তু বঙ্কিমদা বলতে উনি ভাবেন বাঙালিকে দাদা বললে আর দিদি বললে হয়ে যায়, কারণ মমতা ব্যানার্জিকে দিদি বলেন, বাকিদের দাদা বলেন, হয়ে যায়। কিন্তু আরেকটা কথা আপনাকে খুব স্পষ্ট করে বলছি, আজকে রবীন্দ্রনাথকে তো শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন, রবীন্দ্রনাথ কালো ছিল, কী সব বলেছিলেন, কিন্তু আমার একটা বক্তব্য, আমার জাতীয় বাংলা পরিষদ যেটা সবসময় বলে, এদের অপমান করেছে তো ঘটনায় তো মানে নিত্যদিনের অভ্যেস হয়ে গেছে। কিন্তু আরেকটা ঘটনা, সুভাষ বোসের শেষ পরিণতি কি হয়েছিল সেটা কেন নরেন্দ্র মোদী 56 ইঞ্চি নিয়ে বলতে পারছেন না? বাঙালি তো জানতে চায় সেইটা কেন আমরা চুপ করে বসে আছি? সুভাষ বোসের শেষ কি হলো, কোথায় তার মৃত্যু হয়েছিল, তার শেষ জীবনটা কি,
আমি তো এখনও জানতে পারছি না, ফাইলগুলো খুলে দিক না, বলে দিক না, তাহলে আমরা বার করবো। আমরা বাঙালিরা তো জানতে চাইছি, সেটা তো সবথেকে বড় অপমান। তো ঘটনা হচ্ছে এরকম নতুন বিজেপি চেষ্টা করছে এখন একটু বাঙালি বাঙালি কথা বলতে, লাভ করে হবে না। অবাঙালির দল, নাথানি গাথানি আগরওয়ালদের দল, তাদের কাছ থেকে আমি কোনো সংস্কৃতি আশা করি না। তাদের কাছে চুন বালি এইসব করা আর কতগুলো বড়বাজারিয়া নিয়ে কারবার করা। তো ঘটনাচক্র হচ্ছে আমরা এটাকে নিয়ে নিয়ে ভাবার কোনো জাতীয় বাংলা পরিষদ পরিষ্কার কথা হচ্ছে বাঙালির শত্রুদের শেষ করে দাও। বিজেপি হচ্ছে বাঙালির শত্রু, অবাঙালির দল, তাদেরকে বাংলায় যেন কোনোভাবে তারা জায়গা না পায় এটা স্পষ্ট করে দেওয়া। এইভাবে যদি হয় রাস্তায় নেমে আমরা ক্যাম্পেন করব, দরকার পড়লে নির্বাচনের বিভিন্ন জায়গায় ক্যাম্পেন হলে করবে, জাতীয় বাংলা পরিষদ হিসেবেই করবে, যে অসাম্প্রদায়িক বাঙালি প্রার্থীদের ভোটে দাঁড় করাও, তাদের জয়ী করো, বিজেপি নয়। আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন যে 7 তারিখে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। সেখানে একজন প্যারিস বিক্রি করে তাকে মারা হয়েছে বলে অভিযোগ উঠছে। তো তাহলে কি আপনি কি আশঙ্কা করছেন 26-এর বিধানসভা নির্বাচনে একদিকে মন্দির, একদিকে মসজিদ হচ্ছে, অন্যদিকে গীতা পাঠ হচ্ছে, এই ধর্মের মেরুকরণে ভোট হবে বলে মনে হয়? দেখুন, আমি ফেসবুকে একটা ইংরেজিতে লিখেছিলাম যে এই রাজনীতি পশ্চিমবঙ্গে ছিল না। একদিকে হুমায়ুন কবিরের মতন নেতা তৈরি হচ্ছে, আরেকদিকে এখানে গীতা পাঠ হচ্ছে। এটা ছিল না পশ্চিমবঙ্গে, এটা বলে লাভ নেই। এটা নতুন একটা রাজনীতির আমদানি আমরা করেছি। এই রাজনীতি পশ্চিমবঙ্গের সংস্কৃতির সাথে মেলে না, সামঞ্জস্য থাকে না, এখানে ভারসাম্য থাকে না। তো ভারসাম্যহীন রাজনীতির মধ্যে আমরা যাচ্ছি, একটা খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছি পশ্চিমবঙ্গ। কিন্তু একটা কথা, পশ্চিমবঙ্গে যা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করে তাদের কিন্তু অনেক দায়িত্ব এখানে আছে, এটা নিয়ে সরব হওয়া, সোচ্চার হওয়া, এটা বন্ধ করতে হবে। আর ওই একটা সেখানে ওটা দেখুন, গায়ে একটা গেরুয়া পাঞ্জাবি অর্ডার দিতে তো অসুবিধা নেই, ফ্লিপকার্ট থেকেও পাবেন, অ্যামাজন থেকেও পাবেন, পাশের দোকান থেকেও পাবেন। সেখান থেকে পড়ে নিয়ে একটা গীতা পাঠ করলাম, একটা ভুল ভাল গীতা পাঠ করলাম। এবার গীতা পাঠ করতে গিয়ে সেখানে গিয়ে দেখলাম একজন একটা গরিব ছেলে, সে মুসলিম ছেলে, সে বাঙালি ছেলে, তাকে সে প্যাটিস বিক্রি করছে বলে তাকে গিয়ে পেটালাম। আর ব্রিগেড গ্রাউন্ডে কি লেখা আছে ওটা বিজেপির বাবার সম্পত্তি? আর্মির জায়গা হতে পারে, কিন্তু দেশের সম্পত্তি ওটা, ওটা বিজেপির সম্পত্তি নয়। আর আপনি আমাকে একটা কথা বলুন, গীতা পাঠ যেদিন আমরা করছি, অনেকেই গীতা পাঠ করছে, সেদিন কোথায় কোন গীতাতে লেখা আছে সেদিন আমিষ ভোজন চলবে না? আর ওই ছেলেটাকে ওর প্যাটিসগুলো ফেলে দেওয়ার দায়িত্ব কি করে ওদের দেওয়া হলো? হ্যাঁ, ওই সাহসটা, নিজের হাতে আইন তুলে নেওয়ার দায়িত্বটা কে দিল? একজন ভদ্রলোক, অনেকে ল্যাংড়া বলছে, আমি ল্যাংড়া বলবো না, সেই ছেলেটি ক্যান্সার পেশেন্ট, এত খারাপভাবে বলবো না, আমি ডাক্তার হয়ে সেখানে ক্যান্সার পেশেন্টকে কিন্তু ক্যান্সার পেশেন্টের মতো সে তো ব্যবহার করছে না। সে একটা স্টিক নিয়ে লোককে উস্কাচ্ছে যে একে মারো। কেন মারবো? আশ্চর্য কথা, একটা ছেলে সে প্যাটিস বিক্রি করছে, সে মানে দিন যাপন করছে, পয়সা রোজগার করছে, অর্থ উপার্জন করছে সংসারটা চালানোর জন্য। তুমি তাকে বলতে পারতে ভাই এই কাছাকাছি করো না, অসুবিধা হতে পারে। সেটা করার কথা না, ওটা ওদের বিচরণ ভূমি। হকাররা আজ কেন কালকেও আসতে পারে, যদি কোনো মিছিল হয় সেখানে সে 4টে বেশি প্যাটিস বিক্রি করে তার অর্থ উপার্জন হয়। সেখানে তাকে কি ছোট লোকের দল তাকে ছোট লোকের মতো ব্যবহার করলে, তার সাথে অমানুষের মতো ব্যবহার করলে, তার প্যাটিসগুলো ফেলে দিলে, কষ্ট করে সে সারাদিন বানিয়েছে, তার সেই প্যাটিসগুলো ফেলে দেবে তুমি? এইটাই তার মানে পরিষ্কার বাঙালিরা বোঝো যে আজকে বিজেপি এলে জোর করে ওই মীনা দেবী পুরোহিতের মতন বা ওই জিতেন তিওয়ারির মতন এইসব লোকেরা আসবে, আর বাঙালিকে মাছটাও খেতে দেবে না। তখন মাছের দাম এমন করে দেবে ওটা হাতের বাইরে, মাংস তো দূরের কথা। তো সুতরাং কি হবে, তখন সব বাঙালিকে নিরামিষ খেতে হবে, যেটা বাঙালির কালচারে সংস্কৃতিতে মেলে না নিরামিষ খাওয়াটা। তো সেইখানে এই বিপজ্জনক সিগন্যালগুলো কিন্তু আসছে। ব্রিগেডের কথাটা যখন আপনি তুললেন গীতাপাঠ কণ্ঠে, কিন্তু আমার নিজের মনে হয় বাঙালি সংগঠন সবাই মিলে, বিভিন্ন মঞ্চ সবাই মিলে একটা ব্রিগেড পাল্টা দরকার আছে। আমি এইটুকু মনে করি, একটা পাল্টা ব্রিগেড দরকার আছে এই ব্রিগেডকে উত্তর দেওয়ার জন্য। এখন আমি একা অরিন্দম বিশ্বাস পারবো না, ওই টাকাও আমার কাছে নেই, কিন্তু যদি পারতাম আমি পাল্টা আরেকটা ব্রিগেড ডাকতাম, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা ধর্মনিরপেক্ষতে বিশ্বাস করে, এবং যারা ভবিষ্যতে অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে।
এবং বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাস করে। আমি যদি সেই ক্ষমতায় থাকতাম, আমার কাছে যদি সেই অর্থর ক্ষমতা থাকতো, আমি রাখতাম। কিন্তু আমার মনে হয় যারা বসে আছেন তারা একসাথে হন, একটা ব্রিগেড ডাকুন, পাল্টা ব্রিগেড দরকার, পাল্টা মহামিছিল দরকার, যে এই মিছিলে যেখানে বিজেপির মতো দলকে পাল্টা জবাব দেবো। এবং যারা গেরুয়া পড়ে আছে, ওই একজন নতুন বেরিয়েছে চশমা পরা একজনকে দেখি, দেখতে সুন্দর, মানে হয়তো কোনো প্রেমিকা ছুঁড়ে ফেলে দিয়েছিল বলে সন্ন্যাস গ্রহণ করেছেন। মাঝে মাঝেই দেখবেন কিছু টিভিতে আসেন, মাথায় কী সব চকটক দিয়ে আসেন, তো আমি দেখেছি। তো ঘটনা হচ্ছে এরকম প্রচুর চক দেওয়া আসবে লোকজন, চককে মানে সব চক কেটে দিয়ে আসবে কপালে, তো কপাল বদলে ফেলবে। তো এই রকম ঘটনা ঘটবে, কিন্তু বিজেপি যে এলে যে বিপদ হতে পারে সেটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। সুতরাং তাদেরকে যেভাবে হোক আটকাও, প্রয়োজন হলে বামপন্থীদের সাথে মেলো, কারণ দরকার আছে। কারণ বামপন্থীরা বাঙালিদের জন্য কিছু করেনি, এটা ঠিক, কিন্তু একই সাথে বামপন্থীদেরও দরকার আছে। এই সাম্প্রদায়িক শক্তিকে যদি আটকাতে হয়, সবাইকে দরকার, কংগ্রেসকেও দরকার। কিন্তু আমি আবার বলছি, এই ব্রিগেডের পাল্টা আরেকটা ব্রিগেড, ধর্মনিরপেক্ষ একটা শক্তি, সে অরাজনৈতিক হতে পারে, তারা ডাকুক। তারা হলে কিন্তু আমরা আটকাতে পারবো না। একটা শক্ত, একটা স্ট্রং মেসেজ টু দ্য পিপল আমরা দিতে পারবো না। এরকম বারবার হবে এবং সাম্প্রদায়িকতার বীজ বপন করবে বিজেপি নামক দলটা। তার সাথে ভিএইচপি আছে, বজরং দল, হনুমানের দল আছে, ভামের দল আছে, অনেক দল আছে, সাপের দল আছে। তো সেই তারা যদি সামনে চলে আসে, তাদের তখন কিন্তু বাংলাটা শেষ হয়ে যাবে, পশ্চিমবাংলা বলে আর কিছু থাকবে না। এই ভয়টা আমি পাচ্ছি। তাহলে কি কোথাও মানে বিজেপি চাইছে যে সুকৌশলে বাংলার যে ধর্মনিরপেক্ষতার যে কাঠামোটা, সেটা কি ভেঙে দেওয়ার জন্য? কারণ যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতার থেকে ফুটবল খেলা ভালো, সে বাংলায় দাঁড়িয়ে একজন গীতা পাঠের আসরে বিক্রি করার জন্য তাকে মার খেতে হবে। স্বামী বিবেকানন্দকে তো ভুলভাবে বিজেপি বা হিন্দুত্বর যে দলগুলো আছে এগুলো ভুলভাবে ব্যাখ্যা করে। স্বামী বিবেকানন্দ হিন্দুত্বর কথা বলেছে, কিন্তু সব ধর্মের মিলনের ক্ষেত্রেও বলেছে। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে মডার্ন ক্যারেক্টারটা, সেটা হিন্দু ধর্মে আসুক। তার মানে না আমি মুসলমান মেরে দেবো, আমি গোহত্যা বন্ধ করব, এগুলো একবারের জন্য উনি বলেননি। ওনার মধ্যে অসাম্প্রদায়িক বিষয়টা ছিল, হিন্দু ধর্ম প্রচার, হিন্দু ধর্মের আসল কথাগুলো, সহ্য শক্তিটা, হিন্দু ধর্মের মধ্যে সবাইকে নেওয়ার ক্ষমতাটা, কাস্ট সিস্টেমটা যেটা আমাদের শেষ করেছে। আজকে এত মুসলমান হয়েছে কেন? সেটা হচ্ছে আমাদের এই একাধিক, এই মনুকে পড়তে গিয়ে ব্রাহ্মণ শূদ্র এসব করতে গিয়ে বহু মানুষ মুসলমান হয়েছিলেন। সেখানে চৈতন্যদেব, বিবেকানন্দ হিন্দুত্বর বার্তাটা নিতে এবং ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে ভালো জিনিসটা সেইটা আনতে চেয়েছিলেন, মডার্নিটি। উনি কিন্তু রেট্রোগ্রেসিভ পলিসি কিছু করেননি যে পিছন দিকে এগিয়ে যাও। বিবেকানন্দকে তো ভুলভাবে ব্যাখ্যা করছে, কিন্তু বিবেকানন্দর কথা যদি সত্যি শুনতে হয় তাহলে তো অসাম্প্রদায়িকতার কথা বলা দরকার। সেখানেই তো ধর্মনিরপেক্ষতা আসে, সেখানেই তো সেকুলারিজম ব্যাপারটা আসে, শিক্ষাটা আসে। ফুটবল কেন বলেছিলেন? পেট না চালালে আপনি ধর্ম করবেন? কেউ করবে না, কেউ করবে না। আপনার পেট, আর ফুটবলের হচ্ছে এনার্জিটা, মানুষকে এনার্জি দাও। উনি খেতে বলেছিলেন, খাও, তারপর হচ্ছে ধর্ম। আর দ্বিতীয়ত এটা নিয়ে আবার ইসকনের এক বাবাজি কি সব ইয়ার্কিও মেরেছিলেন। উনি মাছ খাওয়া নিয়েও বলেছিলেন, না জেনে। ওনার নামে আমি মামলা করার কথা ভেবেছিলাম, সেটা পরে ক্ষমা চেয়ে নিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলাম। কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিই, ওই ইসকন বাবাদের কথা আমাকে শুনতে হবে না। আমাদের বিবেকানন্দ যথেষ্ট, উনি রামকৃষ্ণ যথেষ্ট। তারা যা বার্তা দিয়ে গেছেন, তারা সেটা যদি মনে করি আমি অন্য ধর্মকে ঘৃণা করব না, অন্য ধর্ম সব পথটাই গিয়ে শেষে একটা হয়, এটা আমাকে মানতেই হবে। আমরা মানুষ, আমাদের হাতটা কাটলে রক্ত বেরোবে, সেটা লাল হয়, সেটা যে দেশেরই হোক। আমরা বিভিন্ন দেবতা বা প্রার্থনা করতে পারি বিভিন্ন জায়গায়, শেষ দিনে আমরা মানুষ, এটা অস্বীকার করার নেই। কিন্তু একই সাথে আমরা বাঙালি হয়ে এই তথ্যটাকে ছড়াতে হবে যে অসাম্প্রদায়িকতাই কিন্তু আমাদের গঠনমূলক কাজ। এই গঠনমূলক কাজে আমাদেরকে এগিয়ে যেতে হবে, অসাম্প্রদায়িক বার্তাটা আমাদের ছড়াতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন যে হুমায়ুন কবিরের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, কারণ সংখ্যালঘু ভোটগুলোকে উনি এক জায়গায় আনার চেষ্টা করছেন। এটা বোকার মতো কথাবার্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কাজ কাম নেই যে উনি
অনেক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটা ফিগার, এটা তো অস্বীকার করার নেই, কোলোসাল ফিগার, এটা তো কোনো অস্বীকার করার নেই। তাকে ম্যাচ করার মতন, তাকে ফাইট করার মতন এখন কেউ নেই। তো এটা তো মানতে হবে, মানে এটা অ্যাকসেপ্ট করতে হবে, এটা বাস্তব যে মমতা বন্দ্যোপাধ্যায় সব সম্প্রদায়ের কাছে কিন্তু খুব কাছের মানুষ। কারণ উনি যে ধরনের নেত্রী, উনি যে কথাগুলো বলেন সেটা মানুষ মেনে নিচ্ছে। এইবার হুমায়ুন কবিরকে তোলার মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সময় বা ইচ্ছে নেই, বরং বিজেপির ইচ্ছে আছে। কারণ যদি ওখানে থেকে ভোটটা ভাগ করে কিছু কিছু করা যায়, শুধু বিজেপি বলবো না, তার সাথে কিছু ক্ষেত্রে বামেরাও আছে, কংগ্রেসও আছে, সবাই এরা বার খাওয়াচ্ছে। একটাই কথা যেটা বাংলায় আমরা বলি বার খাওয়ানো, এই বার খাওয়াচ্ছে। কিন্তু গিয়ে শেষমেশ একেবারে মানে অকৃতকার্য হবে। মানে আবার নতুন করে একটা আন্দোলন করা যায়, কিন্তু আন্দোলনের মধ্যে সাম্প্রদায়িকতা আনলে সেটা মানুষ মেনে নেবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে হুমায়ুন কবিরের পিছনে তৃণমূল রয়েছে, আবার তৃণমূল কংগ্রেস বলছে হুমায়ুন কবিরের পিছনে বিজেপি রয়েছে। আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলাম। আমরা যেটা জানলাম, ডাক্তার অরিন্দম বিশ্বাস বললেন যে হুমায়ুন কবিরের যে কার্যকলাপ দেখা যাচ্ছে, এসব দেখে মনে হচ্ছে যে হুমায়ুন কবিরের পিছনে কোথাও থাকলে বিজেপির ইন্ধন থাকতে পারে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।